নিজের ভালোবাসার মানুষের বিয়ে খাইতে যায় যেই মানুষ, তার মতো বেহায়া আর কেউ হতে পারে? তুই কি আমাকে ইনসাল্ট করতেছিস? না, আমি তো রেসপেক্ট করতেছি। আচ্ছা বাদ দে, এখন বল মিমের জন্য কি গিফট দেওয়া যায়? হাড়ি পাতিল দিতে পারিস। দূর বোকা, এগুলো কোনো গিফট হলো? আরে এটা সবচেয়ে বড় গিফট। যখনই রান্না করবে তোর কথা মনে পড়বে। কথাটা অবশ্য খারাপ বলিসনি। যা, তোর কথাই ফাইনাল, ওর বিয়েতে হাড়ি পাতিল দেবো। সেটাই ভালো। রিয়া চলে গেল। হয়তো ভাবছেন রিয়া কেন ইনসাল্ট করলো, তাহলে শুনুন। মিম হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর মিমকে আমি ভালোবাসি, কিন্তু মিমের বুইড়া খাটাস বাবা আরেকটা ছেলের সাথে বিয়া দিচ্ছে। আমি যখন মিমকে প্রপোজ করতাম তখন বেশি কিছু হতো না, শুধু গাল দুটা লাল হয়ে যেত। অনেক সময় দৌড়ানিও খেয়েছি, আর আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করার বড় কারণ ও নাকি একটা ছেলেকে ভালোবাসে। ওই ব্যাটারে কোনোদিন দেখায়নি, দেখাইলে থ্রেড দিয়া রাস্তা ক্লিয়ার করতাম। এখন মিমের সাথে ওর ভালোবাসার মানুষেরও বিয়ে হচ্ছে না, আরেকটা ইংরেজ সাদা চামড়ার লোক এসে মিমকে নিয়ে যাচ্ছে। আমার চিন্তা হচ্ছে মিমের বয়ফ্রেন্ড কি করতেছে। আমি না হয় একতরফা ভালোবাসতাম, আমার কষ্ট তো কমই হচ্ছে। আহারে মিমের বয়ফ্রেন্ড, তোর জন্য এক বালতি সমবেদনা। তুই এখন মদ না খেয়ে মোলার জুস খাবি, ডিপ্রেশন কমবে। না, এভাবে বসে থাকলে হবে না, গিফট নিয়ে তো বিয়ে বাড়ি যেতে হবে, না হলে এত টাকার হাড়ি বাতিল নিয়ে যাচ্ছি, খেয়ে দিয়ে দাম ওঠাতে হবে। দুইটা বন্ধু নিয়ে গেলে মন্দ হয় না। আলভি রুম থেকে বের হলো। বের হতেই আম্মুর সাথে দেখা। আম্মু আলভিকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো। আলভি আম্মুকে বলল, আম্মু, এভাবে তাকিয়ে কি দেখতেছো? দেখতেছি আর ভাবতেছি কি ভাবতেছো? তোর চেহারার সাথে না, এই ড্রেসগুলো না যায় না, অন্য কিছু পরে যা। কেন আম্মু, যায় না কেন? তোরে কেমন যেন পাতলা খানের মতো লাগে। আম্মু, আমি তোমার ছেলে, সো একটু ইজ্জত তো দিবা। তুই কি সম্মানী ব্যক্তি, তোর ইজ্জত দিয়ে কথা বলতে হবে? আল্লাহ জানে বিয়েতে কি বেজাল পাকিয়ে আসিস। আরে আম্মু, তোমার ছেলে মোটেও এমন না, তোমার ছেলে যথেষ্ট ভদ্র। তুই কার কাছে বলছো শুনি? আমি সবার কাছে ভদ্র না হলেও পাশের বাসার আন্টির কাছে ভদ্র। কি বলিস, কিভাবে? আরে আন্টি তার মেয়েদের বলে, শিখো আলবির কাছ থেকে শিখো, দেখো কত নম্র ভদ্র ছেলে, তোমাদের মতো সারাদিন ফোন নিয়ে বসে থাকে না, ভদ্রতা শিখো। ওরা কি জানে তুই সারাদিন ফোন নিয়ে বসে থাকিস? ওই সারাদিন বসে থাকি। এই সখিনের মা, ঝাড়ুটা নিয়ে আসো তো। আলভি মার্কেটের দিকে চলে গেল। দুজন ফ্রেন্ডকে ফোন দিতেই মার্কেটের সামনে হাজির। আলভি মনে মনে বলল, শালাদের কাজের কথা বললেই কচ্ছপের চেয়ে স্লো, আর খাওয়ার কথা বললেই 100 ভোল্টের চেয়ে ফাস্ট হয়ে যায়। আহো বাতিজা আহো। তা বাতিজা, আজকে তোর ভালোবাসার মানুষের সাদা বানরের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তা ফিলিংস কেমন? আমার ফিলিংস স্যাকাখোর। ফিলিংস স্যাড আছে, ফিলিংস ক্রেজি আছে, কিন্তু চেকাকোর আছে প্রথম শুনলাম। জোকার আঙ্কেল মনে হয় নতুন আপডেট দিয়েছে। তা কি গিফট কিনবি? হাড়ি পাতিল গিফট করব। মানে কি বলতেছিস, বিয়েতে কেউ হাড়ি পাতিল দেয়? আমি দেই। কিন্তু কেন? আরে হাড়ি পাতিল গিফট করলে যখনই রান্না করবে তখনই মনে পড়বে। কথাটা মন্দ বলিসনি, আমি আমার গার্লফ্রেন্ডের বিয়েতে হাড়ি পাতিল গিফট করব। খবরদার, আমাকে কপি করবি না। আরে দোস্ত, তুই মানেই তো আমি, আর আমি মানেই তো তুই। তাহলে তোর বউ আমার বউ, আর আমার বউ তোর ভাবি। ঠিক। একটু পরে বলল, ওই ওই কি বললি? বলছি তোরে গাঞ্জা দিয়া ট্রিটমেন্ট দিতে হবে, চল এখন। চল। তারপর গিফট নিয়ে মিমের বাড়ি গেল আলভি, রাফি আর রিফাত। মিমকে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল আলভির। হাজার হলেও ভালোবাসার মানুষ। বউ সাজে মিমকে অনেক সুন্দর লাগছে। সবাই বিয়েতে লাল শাড়ি পরে, মিম পরেছে নীল শাড়ি। নীল শাড়ি আমার অনেক পছন্দ, তাই হয়তো মিমকে অনেক সুন্দর আর মায়াবী লাগতেছে। এখন আর ওর মায়ের পরে লাভ নাই, ওই সাদা বানরের বউ হয়ে যাবে। এর চেয়ে আশেপাশের ললনাদের দেখি, আহা, দেখলেই কেমন উল্টাপাল্টা ফিলিংস কাজ করে। এইসব ফিলিংস দিয়ে কিছু হবে না, মিমের সাথে আগে দেখা করে আসি।
আলভি মিমের কাছে গিয়ে কয়েকটা সেলফি নিল। মিমের মনটা খারাপ, কারণ ভালোবাসার মানুষ ছেড়ে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। আলভি মিমকে বলল, কিরে, তোর মুখে কি শয়তান হিসু করে দিছে? মানে কি বলিস এগুলো? আরে সেলফি নিতেছি, একটু হাসি দে। আমি তো তোর ভালোবাসা ছিলাম, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোর কষ্ট হচ্ছে না? একটু হচ্ছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কিভাবে? কারণ তুই আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখে আসছিস। আমি তোকে একতরফা ভালোবাসতাম, তুই আমাকে ভালোবাসিসনি, তাই আমার এত বেশি কষ্ট হবে না। তোর কষ্ট হচ্ছে না? হলেও কিছুই করার নেই। তা আমার জন্য কি গিফট নিয়ে আসছিস? এমন গিফট নিয়ে আসছি তুই কল্পনাও করতে পারবি না। তাই বল, কি গিফট নিয়ে আসছিস? কি এমন গিফট আনছিস? ডায়মন্ডের রিং নাকি? আজকে বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেকে সার্থক মনে হচ্ছে। আরে ধর বোকা, না। তাহলে কি? আমি তোর বিয়েতে গিফট হিসেবে হাঁড়ি বাতিল দিছি। মানে কি, কেউ কারো বিয়েতে হাড়ি পাতিল দেয়? আরে আমি দেওয়ার পিছনে একটা বিশাল কারণ আছে। কি কারণ? কারণটা হলো, তুই যখনই রান্না করবি তখনই আমার কথা মনে পড়বে। কম দামের মধ্যে সারা জীবন মনে রাখার মতো এটাই সেরা গিফট। তোর গাল দুটো লাল করার আগে এখান থেকে ভাগ। ওকে যাচ্ছি, আমি তোর আপন ছিলাম। আলভি চলে আসলো, কারণ থাপ্পড় খাইলে মান ইজ্জত যেত। ক্ষুধা পেয়েছে, খাওয়া দাওয়া করা উচিত। আলভি বন্ধুদের নিয়ে চলে গেল খাবার টেবিলে। বন্ধুদের সাথে ইচ্ছে মতো বিরিয়ানি খাচ্ছে আর গিফটের দাম তুলতেছে আলভি। এমন সময় মিমের ছোট ভাই রিশাদ এসে বলল, ভাইয়া, আব্বু আপনাকে ডাকতেছে। এখনই আসতে হবে? খুব জরুরি। আচ্ছা চলো। আর তোরা ইচ্ছে মতো খাস, পারলে পুটলা ভরে নিয়ে যাস, আর আমার বিয়ে মনে করে খা। রিশাদ আলভির দিকে হা করে তাকিয়ে আছে। আলভি বলল, আমার দিকে কি দেখো? রিশাদ থতমত খেয়ে বলল, কিছু না ভাইয়া, চলেন। রিশাদ আলভিকে একটা রুমে নিয়ে গেল, যেখানে মিমের বাবা বসে আছে। আলভি যেতেই উনি যা বললেন তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। মিমের বাবা বলল, কিভাবে যে বলি? জি আঙ্কেল, বলেন। এমন করতেছেন কেন? কোনো সমস্যা? আসলে এই বিয়েটা তোমাকে করতে হবে। মানে আঙ্কেল আবার বলেন তো। এই বিয়েটা তোমাকে করতে হবে। মিমের জামাই থাকতে আমি বিয়ে করতে যাব কেন? আসলে বাবা, আমি এই বিয়েটা ভেঙে দিছি। কেন আঙ্কেল? আসলে যার সাথে মিমের বিয়ে ঠিক করেছিলাম ওই ছেলে একটা লুচ্চা। দেখো এই মেয়ের সাথে কি করেছে। ছি ছি আঙ্কেল, মিমের বিয়ে কিনা শেষ পর্যন্ত একটা লুচ্চার সাথে ঠিক করলেন, যে কিনা অন্য মেয়ের সাথে বেডে লুডো খেলে। বাবা, আমি এই বিয়েটা ভেঙে দিছি। এখন তুমি বিয়েটা করো। আমি জানি মিম তোমার সাথে সুখে থাকবে। আলভি বিড়বিড় করে বলল, শালার বুইরা, জীবনে কড়া ভাষা ছাড়া মিষ্টি কোনো কথা কোনোদিন বলেছিস কিনা আমার মনে নাই। আজকে তো মুখে এত মধু আসলো কই থেকে? মিমকে যদি আমার সাথে বিয়ে দেয় তাহলে তো ভালোই। আলভি মনে মনে অনেক খুশি, পারলে এখন চিকেটাং দিত। বাবা, কি ভাবছো? বিয়ে করবা না? ইয়ে মানে আঙ্কেল, ও কথা বলতে না দিয়ে আঙ্কেল বলল, বাবা, আমার মান সম্মান বাঁচাও। আলভি মনে মনে বলল, আপনার মেয়েকে বিয়ে করতে এখন দাঁড়িয়ে আছি আমি। তবুও ভাব নিয়ে বলল, ওকে আঙ্কেল, আপনার মান সম্মানের কথা চিন্তা করে দেখলাম বিয়েটা করা উচিত। বাবা, বড্ড উপকার করলে। তুমি রেডি হয়ে আসো, রুমে ড্রেস আছে। আলভি বাইরে এসে স্টেজে বসলো। এরপর আঙ্কেলের অ্যানাউন্স শুনে রীতিমতো টাসকি খেয়ে গেল আর ভাবলো মানুষের মাথায় এত বুদ্ধি হয় কেমনে। তখন আঙ্কেল বলল, সবার মনোযোগ আকর্ষণ করছি। আমার মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্য দিয়ে হতে যাচ্ছে। আমার মেয়ে এই ছেলেকে ভালোবাসে, তাই বাবা হিসেবে মেয়ের ভালোবাসাকে ধরে সরাতে পারে না। তাই মিমকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি, আর কার্ডে অন্য ছেলের নাম দেই, যেন মিম বুঝতে না পারে। আমার সারপ্রাইজটা
আপনাদের কেমন লাগলো? কেউ কেউ ভালো বলতে লাগলো, আবার অনেকে বলল আমার মেয়েকেও এভাবে বিয়ে দিব, বাট সারপ্রাইজটা দারুণ ছিল। আলভি মিমের বাবার কথা শুনে যেন 2 মিনিটের জন্য কোমায় চলে গেল, আর মনে মনে বলল ওনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসেবে ওনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কিভাবে কথাগুলো বলছে ভেবেছেন একবার? এটা নাকি সারপ্রাইজ ছিল। আলভি মিমের দিকে তাকিয়ে দেখলো তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এমন সময় বন্ধুরা এসে বলল, এটা কিন্তু ঠিক না। মানে কোনটা ঠিক? তোর কথা রেখে আমি শুধু বিরিয়ানি খাইছি। এখন তুই একা আস্ত একটা খাসি খাবি। আরে ভাই, তোরাও খাবি, আমি কি একা শেষ করতে পারবো? তুই থিটার, তুই বিয়ে করতে আসছিস আর আমারে বলছিস বিয়ে খেতে আসছি। আরে ভাই, খাইতেই আসছিলাম, কপাল ভালো হলে যা হয়। কেন, কি হয়েছে খুলে বল। আলভি সব খুলে বলল। সব শুনে বন্ধুরা বলল, তোর শ্বশুরের যেই বুদ্ধি, ওনার পিছনে নোবেলের সিল মারা উচিত। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়ালো, সব কিছুই শেষ, এখন বিদায়ের পালা। আলভি মিমের দিকে খেয়াল করে দেখলো মিম রাগী চোখে তাকিয়ে আছে। বিদায়ের সময় মিম একটুও কান্না করলো না। মিমের বাবা কিছু ইমোশনাল ডায়লগ দিল। এমন সময় আলভি বলে উঠলো, আপনার মেয়েকে কখনো ভরা পেটে রাখবো না। আঙ্কেল অবাক হয়ে বলল, ভরা পেটে রাখবেন না কেন? আরে খালি পেটে রাখবো না, আসলে খুশির ঠেলায় অন্যরকম ফিলিংস কাজ করছে। ও তাই বলো। তা গাড়ি রেডি করেছেন যাওয়ার জন্য? হ্যাঁ, আমার মেয়েকে দেখে শুনে রাখবো। আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই। আসি তাহলে। তারপর মিমকে নিয়ে বাসায় যাচ্ছে আলভি। মিম রাগে কটমট করতেছে, বাট কিছু বলতে পারছে না, কারণ পাশে 2টা বন্ধু আছে, তারা সেলফি তুলতে ব্যস্ত। 10 মিনিট পরেই বাসায় পৌঁছে গেল তারা। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে আলভি, সাহস হচ্ছে না ভেতরে ঢোকার। আজকে নিশ্চয়ই ঝাড়ু থেরাপি খেতে হবে। মিম কিছু একটা বলতে চাচ্ছিল, তাই আলভি বলল, এখন কোনো কথা না, কথা বলবো বাসর ঘরে। মিম এমন ভাবে তাকিয়ে আছে যেন আস্ত গিলে খাবে। কিছুটা সাহস নিয়ে কলিং বেল বাজালো আলভি। সখিনার মা দরজা খুলে ডেকে উঠলো, খালাম্মা গো। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? দেখেন ভাইজান কি করছে, কি করছে? বিয়ে করে বউ নিয়ে আইছে। কি বলিস? আলভি ও মিম ড্রয়িং রুমে ঢুকলো। আম্মু নিচে আসতেই মিম সালাম করলো। আম্মু মিমকে দেখে বলল, আরে মিম, তুমি আজকে না তোমার বিয়ে, তুমি এখানে কেন? জি, আলভির সাথে আমার বিয়ে হয়েছে। কিভাবে, কি হলো? তখন আলভি বলল, আম্মু, আমি তোমাকে বলতেছি, ওকে রুমে যেতে দাও। আচ্ছা, আগে বরণ করে নেই। মিমকে বরণ করার পর রুমে নিয়ে গেল আলভি। এরপর নিচে আসতেই আম্মু বলতে লাগলো, এবার বল, তুই কি মেয়েটার বিয়ে ভেঙে দিয়েছিলি নাকি? না আম্মু। তাহলে সত্যি করে বল, ঝাড়ুর থেরাপি খাওয়ার আগে বল। আচ্ছা শোনো, আর ওর বাবা উপায় না পেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। আমিও মিমকে ভালোবাসি, তাই বিয়ে করে নিয়েছি। ওকে, ভালো করেছিস। তোর আব্বু কি করে কে জানে? তুমি বোনকে বলো সেটিং করে দিতে। আব্বু তো বোনের সব কথাই শুনে। ও বাড়িতে আসুক। আলভি বাইরে চলে এলো বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত হয়ে গেল, বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে তার। আব্বুকে কি জবাব দিবে? এমনিতেই আব্বু ভীষণ রাগী। ভয় ভয়ে দরজায় নক দিল আলভি। সখিনার মা দরজা খুলে দিল। আলভি রুমে যেতেই তখনই আব্বুর ডাক, আলভি এদিকে এসো। আল্লাহ, আমি শেষ, বাঁচাও আমাকে। আব্বুর সামনে গিয়ে মাথাটা নিচু করে নিলাম। শুনলাম বিয়ে করে ফেলেছো, বউ নাকি বাসায় নিয়ে এসেছো? জি আব্বু। আচ্ছা, ভালোই করেছো, আমাকে বললেও পারতে, আমিই করিয়ে দিতাম। ইয়ে মানে? হয়েছে, আর ইয়ে মানে করতে হবে না, শুধু আমার মেয়ের জন্য তোমাদের মেনে নিলাম। আব্বু, আমি রুমে যাই। যাও।
আলভি উপরে উঠতেই বোন রাস্তা আটকালো আর বলতে লাগলো, কি রে বাপ্পারাজ, বিয়ে করে ফেললি? আমাকে একটা কল দিয়ে বলতে পারলি না? কত ইচ্ছে ছিল বাপ্পারাজে বিয়ে খাবো, তুই তা হতেই দিলি না। এখন জরিমানা দে। কিসের জরিমানা? একা একা বিয়ে করে ফেলেছিস, আমাকে জানাসনি, বিয়েও খেতে পারলাম না, এর জরিমানা দে। কত? বেশি না, 10,000 টাকা দিলেই হবে। এত টাকা কই পাবো? তাহলে আব্বুকে বলি এই মাঝরাতে বাসা থেকে বের করে দিলে কেমন হবে? আচ্ছা দিব, এক শর্তে। কি সত্য? আমাকে বাপ্পারাজ বলতে পারবি না। এ মনেও বলবো না, এবার টাকা দে। সকালে দেব। না, এখন দে। এখন তো কাছে নাই, সকালে দিব। সত্যি? ওকে। আলভি রুমের সামনে এসে দরজা খুলে যা দেখলো তা হলো মিম পায়ের উপর পা তুলে ফোনে কথা বলতেছে। আলভিকে দেখে ফোন রেখে দিল আর বলতে লাগলো, কি রে, ভ্যাট খাইতেছিস কেন? আমি তোমার স্বামী, সো সম্মান দিয়ে কথা বলবা। এমন জায়গায় মারবো না, না দেখাইতে পারবি না সইতে পারবি। তুই আমার কিসের স্বামী? হ্যাঁ, মানে আজকে আমাদের বিয়ে হয়েছে, এখন তো আমি তোমার স্বামী। মিম আলভির কলার ধরে বলল, আমার বয়ফ্রেন্ড আছে আর ওর সাথে কথা হয়েছে। খবরদার স্বামীর অধিকার দেখাতে আসবি না। আমার বয়ফ্রেন্ড বলেছে আমাকে মেনে নিবি। আর কি বলছে? বলেছি খুব তাড়াতাড়ি তোকে ডিভোর্স দিতে। তোমার বয়ফ্রেন্ডকে দেখাবা? কয়েকদিন পর মিট করব, সাথে তোকেও নিয়ে যাব। আচ্ছা ভালো, আসো বউ, লুডো খেলি। কিসের লুডু? তুই চিটার, তুই বাটপার। হোয়াট দ্য ফুচকা, আমি তোমার সাথে কি সিটারি আর কি ব্যাপারই করেছি? তুই বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে বিয়ে করেছিস। ওমা তাই নাকি? তোমার জামাই আরেক মায়ের সাথে লুডো খেলছিল, সেই ভিডিও তোমার বাবার কাছে পাঠাইছে। পরে মান ইজ্জতের কথা ভেবে আমার মতো কিউটুস ছেলের সাথে তোমার বিয়ে দিছে। তোমার ভাগ্য ভালো, আমার মতো কিউটুস জামাই পাইছো। ও মা, তাই নাকি? আসো লুডো খেলি। তারা তো লুডো খেলা ছাড়াচ্ছি। ছাড়ো ছাড়ো, ব্যথা পাচ্ছি। এখন থেকে তুমি করে ডাকবি না, আর স্বামীর অধিকার ফলাতে আসবি না। ওকে, আসবো না, ছাড়ো এবার। আলভি বিছানায় গিয়ে বসলো, সাথে মিমও বসলো। বাইরে চাঁদের আলোয় আলোকিত হয়েছে। আলভি বলল, কাপড় চেঞ্জ করে আয়। মিম আলভির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কেন? আরে আয় না, দেখ বাইরে কত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, চল জ্যোৎস্না বিলাস করি। মিম কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, কেন যাব? আরে চল তো, দেখবি মন ভালো হয়ে যাবে। আচ্ছা ওকে। মিম কাপড় চেঞ্জ করে আসলো, এরপর দুজনেই ছাদে গেল। আলভি দোলনায় বসলো আর মিম দাঁড়িয়ে আছে। তখন আলভি বলল, দাঁড়িয়ে আছিস কেন, বস এখানে। কিরে, মন খারাপ করে আছিস কেন? এমনি। আমাকে বল, দেখবি কষ্ট থাকলে দূর হয়ে যাবে। আলভি দেখ, ফাজলামি করবি না। আমি তোকে সিরিয়াস কিছু বলবো, প্লিজ সিরিয়াস ভাবে উত্তর দিবি। আচ্ছা বল। আচ্ছা, ভালোবাসা কি জোর করে আদায় করা যায়? না, কখনো না। দেখ, আমিও একজনকে ভালোবাসি। আমি তোকে জামাই হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোকে ভালো একটা বন্ধু ভাবি। প্লিজ তুই জামাইয়ের অধিকার নিয়ে আসিস না। আচ্ছা আসবো না, কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়েছে, আব্বু আম্মুর সামনে জামাই বউয়ের মতোই থাকিস। সেটা তোকে বলতে হবে না। তুই একটা প্রমিস করবি আমাকে? কি প্রমিস? তুই আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিবি। আলভি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, দেব। থ্যাংক ইউ। আমি জানি তুই ফাজিল হলেও মনটা ভালো, এই জন্যই তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর পাম দেওয়া লাগবে না। ওকে। তারপর অনেকক্ষণ কথা বলে রুমে চলে আসলো তারা। ঘুমানোর জন্য আলভি বিছানায় শুতেই মিম বলল, এই ওঠ। কেন? একসাথে থাকা যাবে না, পরে তুই আবার কিছু করে বসবি। আরে ওই ঘুমাবো তাহলে। নিচে ঘুমা। মিম, আমি থাকতে তোর কোনো ভরসাই নাই, আমি জানি, বাট উপরে থাকতে দে। না, দেওয়া যাবে না। তাহলে মাঝখানে কুল বালিশ দিয়ে ঘুমাই।
আচ্ছা, খবরদার ছুঁয়ে দেখার চেষ্টাও করবি না। তোরে ছুঁয়ে দেখার ইচ্ছাই নাই। আলবি ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো কোমর ব্যথায়। আলবি যখনই চিৎকার দিতে যাবে, মিম মুখ চেপে ধরে বলল, একদম চিলিয়ে দিবি না। আলভি মিমের হাত সরিয়ে বলল, নিচে আসলাম কিভাবে? উফ, কোমরটা গেল। আরে তুই আমার পাশে আসছিলি, কতবার তোকে সরানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পারছিলাম না, তাই জোরে একটা ধাক্কা দিছি, আর তুই ফ্লোরে পড়ে গেছস। আমি আবার ভাবছিলাম মালটা ধাক্কা খেয়ে উপরে চলে গেল নাকি। আমাকে ওঠা। যাক, তুই যে উঠছিস এটাই বড়। ওকে, হাত ধর। মিম আলভিকে উঠিয়ে বিছানায় বসালো। এরপর ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। মিম আসতেই আলভি বলল, আমরা তো রাতে কিছু করিনি, তাহলে শাওয়ার নিলি কেন? আরে শাওয়ার না নিলে বুঝে যাবে, তুইও শাওয়ার নে। আমি পারবো না। এটা কি দেখছস? কি আবার ঝাড়ু? ঝাড়ু থেরাপি দেওয়ার আগে শাওয়ার নিতে যা। ঝাড়ু রাখ, যাচ্ছি। যা। আলভি শাওয়ার নিয়ে বাইরে এসে দেখে মিম ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আলভি কিছুটা কষ্ট পেল। আলভিকে দেখে মিম ফোন রেখে দিল। আলভি বলল, রেখে দিলি যে? তোর সামনে কথা বলতে লজ্জা করবে তাই। ও আচ্ছা। বাড়িতে বেশ আওয়াজ হচ্ছে আজ। ছোটখাটো অনুষ্ঠান হবে। মিমের বাড়ির কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। আলভি ও মিম খাবার খাচ্ছে আর মানুষের বিভিন্ন কথার উত্তর দিচ্ছে। এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে দুজন দুজনকে পেয়ে অনেক খুশি। দুপুরে সকলে দাওয়াত খেতে আসলো। দিনটা হাসি ঠাট্টার মাঝেই কেটে গেল। পরের দিন আলভির ঘুম ভাঙলো মিমের পানি দেওয়ার জন্য। আলভি বলল, এভাবে আর কখনো ঘুম ভাঙাবি না। কেন? পানি ঢেলে ঘুম ভাঙালে আমার ভীষণ রাগ হয়। তাহলে এটা প্রতিদিন অ্যাপ্লাই করব। আমিও বদদোয়া দিব। কি বলতো? তোর সাথে যেন তোর বয়ফ্রেন্ডের মিল না হয়। ফালতু কথা বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। ওকে। রাগ নিয়ে ওয়াশরুমে গেল আলভি। তারপর ছাদে গিয়ে ব্রাশ করতে লাগলো। তখন ছোট বোন পেছন থেকে এসে বলতে লাগলো, ওরে চিটার, ওরে পাটপার। আলভি পেছনে তাকিয়ে বলল, কি হয়েছে, চিৎকার করছিস কেন? আমার টাকা কই? কিসের টাকা? কালকে যে টাকা দেওয়ার কথা ছিল, দিস নাই কেন? আমি কখন, কোন দিন আর কোন সময় বলছি যে টাকা দেব? ও, ভুলে গেছিস তাই না? আব্বুকে যখন উল্টাপাল্টা বোঝাবো তখন সব মনে পড়বে। আরে না না বোন, আমি এক্ষুনি রুমে যাব আর টাকা নিয়ে এসে তোকে দেব। আমি তো ইয়ার্কি করছিলাম, আব্বুকে বলার কি আছে। ওকে, যা টাকা নিয়ে আয়। আজকে সকালটাই আমার জন্য বাসময় সকাল। দাঁত ব্রাশ শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হলাম। তারপর টাকাগুলো নিয়ে বোনকে দিলাম। মনে হচ্ছে রক্ত দিচ্ছি। রিয়া আলভিকে 2 টাকার নোট দিল। তখন আলভি বলল, এই 2 টাকা নিয়ে কি করব? 2 টাকা দিয়ে দুটো চকলেট খাস। তোর 2 টাকা তুই রাখ। আলভি রুমে চলে গেল আর মিমকে সাথে নিয়ে খেতে গেল। দুজনে খাবার খেলাম। আম্মু অনেক কথাই বলল। আমার এক কান দিয়ে ঢুকেছে তো অন্য কান দিয়ে বের হয়েছে। খাওয়ার শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আলভি কিছুক্ষণ আড্ডা দিল। তারপর ফুচকার দোকান থেকে 2টা পার্সেল ফুচকা নিয়ে আর কিছু চকলেট কিনে বাড়ি ফিরলো। একটু লেট হয়ে গেল বাসায় ফিরতে। আম্মু কিছুক্ষণ বকা দিল। এরপর একটা পার্সেল অর্ধেক চকলেট বোনের কাছে দিলে খুশি হয়ে গেল আর বাকিটা মিমকে দিতেই বলল, এগুলো কেন আনছিস? তুই খাবি তাই। এতক্ষণ কই ছিলি? আড্ডা দিচ্ছিলাম। আরো পরে আসতি, আমি ক্ষুধায় শহীদ হলে। কেন, তুই এখনো খাসনি? না, তোকে রেখে খেলে আম্মু কি ভাববে, তাই খাইনি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুই এগুলো খা, এরপর নিচে গিয়ে খাবো। ওকে। তারপর আলভি ফ্রেশ হয়ে মিমের সাথে নিচে গিয়ে খেয়ে এসলো। বিকেলে আলভি গেম খেলছিল। এমন সময় মিম বলল, আলভি, আমাকে ডিভোর্স দিবি কবে? মানে ডিভোর্স দেবো কেন? ডিভোর্স না দিলে আমি আমার ভালোবাসার মানুষের কাছে যাব কেমন করে?
তাও ঠিক, তবে 6 মাস থাকতে হবে আমার সাথে। এতদিন কেন? ডিভোর্স দিতে 6 মাস লাগবে। ও, রেডি হয়নি? কেন? বাড়ি থেকে নিতে আসছে। 1 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসছি। ওকে। শ্বশুর বাড়িতে এসে দরজায় নক দিলে আলভি। শ্বশুর দরজা খুললে আলভি বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু শ্বশুর আঙ্কেল কি? বুঝতে পারেননি? তাহলে বুঝিয়ে বলছি। বলো। আগে আপনাকে আঙ্কেল বলে ডাকতাম, এখন আপনার মেয়েকে বিয়ে করেছি, তাই বাবা বলা উচিত। কিন্তু ভেবে দেখলাম কোনটা বলে আপনাকে সম্বোধন করা যায়, তাই শ্বশুর আঙ্কেল বলেছি। বুঝতে পারছি, এখন থেকে আঙ্কেল বলে ডেকো না। আঙ্কেল ডাকাটা কেমন জানি শোনা যায়। আচ্ছা, তাহলে শ্বশুর ফাদার বলে ডাকি। ওকে। আলভি ও মিম রুমে এসে ফ্রেশ হয়ে নিল। এরপর মিম তার মায়ের সাথে কথা বলতে গেল। আলভি বসে আছে, তখন মিমের ভাই রিসাত এসে বলল, তোমার জন্য আমার জিএফ আমার সাথে ব্রেকআপ করে দিছে। ওর কথা শুনে মনে হলো মাটি ফাঁক হয়ে গেছে আর আমি উপরে উঠে এসেছি। পুচকুর বয়স সবে মাত্র 6 থেকে 7 বছর হবে, বাট অনেক দুষ্টু। আমি বললাম, তোর জিএফ আছে? ছিল, তোমার জন্য ব্রেকআপ হয়েছে। তোমাকে আমি ছাড়বো না। কেন, আমি কি করছি? তোমাকে দেখে আমার জিএফ ক্রাশ খাইছে, পরে বলছে বিয়ে করলে তোমাকেই করবে। এই কথা শুনে আলভি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তখন আলভি বলল, এখন কি করতে হবে? তুমি আমাকে ওর সাথে সেটিং দিয়ে দিবা। যদি না দেই? একদিন কি করছিলাম মনে আছে? এত সহজে ভুলে যাও কিভাবে? আচ্ছা ভাই, যা, তোর প্রেম সেটিং দিয়ে দিব। ওকে। রিসাত চলে গেল। আসলে কেন রাজি হয়েছি জানেন? একদিন ওর বাড়িতে আসছিলাম, পরে আমার প্যান্টে পানি ঢেলে বলেছিল আলভি ভাইয়া প্যান্টে হিসু করে দিছে। মান ইজ্জত একেবারে পানির সাথে মিশিয়ে দিছিল। ওখান থেকে কোনো মতো বাড়িতে আসছিলাম। এখন যদি ওর কথা না শুনি তাহলে আবার কি যে করবে কে জানে। কিছুক্ষণ পর মিম এসে খেতে ডাকলো। খাওয়া শেষ করে কোনো মতো রুমে আসলো আলভি। মিম এসে বলল, কি রে, এভাবে শুয়ে আছিস কেন? বেশি খেয়ে ফেলেছি। ফ্রিতে পাইছিস, খাবি তো? হাজার হলেও শ্বশুর বাড়ি, কম খেলে অপমান করা হবে। তাই তো। আচ্ছা শোন, ভালোবাসি। ভালো কথা। মিম চলে গেল, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। আলভিও নিচে গেল। নিচে যেতেই একটা পিচ্চি আসলো। আলভি তাকে অনেক আদর করে। একটু পর রিসাত এসে বলল, ভাইয়া ওরে নিয়ে আসছি, সেটিং করে দাও। কই? রিসাত বেশ কিউট একটা পিচ্চিকে সামনে এনে বলল, এই যে। আলভি পিচ্চিটার সামনে গিয়ে বলল, কেমন আছে বাবু? প্রেমই করলে না আর বাবু টাকা শুরু করে দিচ্ছ? আলভি অবাক হয়ে ভাবলো, লাউ ঠালা শালা বাবু আগুনের সাথে প্রেম করছে এতদিন। এরপর বলল, আমি তো প্রেম করব না, ওই করবে। আমি ওর সাথে করব না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আলভি মনে মনে বলল, আল্লাহ আমার উপর ঠাডা ফালাও, আমি মরি। তবুও বলল, তুমি ওর সাথে প্রেম করবে না কেন? কারণ তুমি ওর থেকে কিউট। আচ্ছা ওয়েট, আমার ছোটবেলার পিক দেখাই। আলভি উগান্ডার একটা কালো পিচ্চির দিকে পিক দেখালো আর বলল, দেখছো ছোটবেলায় আমি কেমন ছিলাম, বড় হয়ে কিউট হয়েছি। আর ওরে দেখো কত কিউট, বড় হলে আরো কিউট হবে। সত্যি তো? ও কিউট হবে তো? 100% হবে। না হলে তোমার খবর আছে। ওকে। পিচ্চি দুটো চলে গেল আর যাওয়ার আগে থ্যাংক বলে চলে গেল। আর আলভি বাইরে ঘুরতে গেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করে অ্যাডভোকেটের কাছে ডিভোর্সের অ্যাপ্লাই করলো। আর রাতে বাসায় ফিরলো। ফ্রেশ হয়ে বেডে বসতেই মিম বলল, এই আলভি শোন। কান খোলাই আছে, বল। কিভাবে যে বলি? যেভাবে বললে সোজা হবে ওইভাবেই বল।
আসলে কালকে আমার বয়ফ্রেন্ড দেখা করতে চাচ্ছে। মানে কি বলিস? কালকে দেখা করবি কিভাবে? তোর আব্বু আম্মু বেরোতে দিবে? সেটাই তো চিন্তা করছি। প্লিজ দোস্ত, হেল্প কর। আমি কিভাবে হেল্প করব? তুই আব্বু আম্মুকে বললেই রাজি হবে। আমি শ্বশুর বাড়িতে আসছি মজার মজার খাবার খাওয়ার জন্য, বাইরে ঘোরাঘুরি করার জন্য না। প্লিজ হেল্প কর। তুই না আমাকে ওর কাছে ফিরিয়ে দিবি? আমি তোর আব্বু আম্মুকে বলবো, যদি যেতে দেয় অবশ্যই যাব। আচ্ছা ওকে। তুই যদি বলিস শিওর দেবে। ওকে বলবো। হ্যাপি? চল খেতে যাবি। তুই কি আমাকে রাক্ষস ভাবিস? এতগুলো খাবার খেয়ে হজম করতে পারিনি, আবার এখন খাবো? আজকে রাতে আর খাবো না, তুই খেয়ে নে। না, আম্মু তোকে যেতে বলেছে, সো যেতেই হবে। আচ্ছা চল। খাবার টেবিলে গেলাম। খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তবুও জোর করে খাওয়ালো। আলভি শ্বশুর মশাইয়ের সাথে একটু ফাজলামি করে মিমকে নিয়ে রুমে চলে এলো। মিম বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। কেন, বয়ফ্রেন্ডের সাথে কথা বলবি নাকি? তুই বুঝলি কেমনে? যাকে ভালোবাসি তার মন কখন কি চায় তা এমনি বোঝা যায়। আমি বাইরে যাচ্ছি, তুই কথা বল। না, যাওয়া লাগবে না। আব্বু আম্মু দেখলে কি ভাববে? কিছু হবে না, কথা বলা শেষ হলে কল দিস। ওকে। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না। কি অদ্ভুত জিনিস। কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে অনেক কষ্ট হয়। কথাগুলো ভাবতে ভাবতে আলভি বাইরে চলে গেল। আমি না হয় এতটুকু কষ্ট সহ্য করলাম, তবুও সে সুখে থাকুক, এতেই আমি খুশি। শ্বশুর এসে দেখলো আলভি ছাদে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আসছো কেন? খেতে আসছি। মানে কি খেতে আসছো? তুমি বিড়ি সিগারেট খাও নাকি? এই যে একটা কথা বলবেন, আপনার কোলে নোবেল তুলে দেওয়া উচিত। কেন, কি করছি? আমার দেখে কি মনে হয় আমি বিড়ি সিগারেট খাই? বাট গাঁজা হলে সেটা অন্য কথা ছিল। তাহলে কি খেতে আসছো? আমি খোলা হাওয়া বাতাস খেতে এসেছি। ও, সেটা তো বলবা। আমি আরো ভাবছিলাম। ভাববেনই তো, বয়স বেড়ে গেলে চিন্তা ভাবনা ঠিক হলো না। তখনই মিমের কল। আলভি কথা বলা শেষ করলো। শ্বশুরের দিকে খেয়াল করতেই দেখলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলো, কে ফোন দিছে? আপনার মেয়ে, আমার বউ ফোন দিছে। ও, তাই বলো? আসলে মেয়েটা জিন ভূত খুব বেশি ভয় পায়। যাও বাবা, তাড়াতাড়ি যাও। আর যেতে যেতে ভাবতে লাগলো, শ্বশুর মশাই, আপনার মেয়ের সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। ও নাকি জিন ভূত ভয় পায় না, আর হাতে কি জিনিস তুলে দিছেন সেটা আমি জানি, আর আপনার বউ জানে। আপনি তো কিছুই জানেন না। রুমে এসে আলভি মিমকে বলল, কিরে, কথা বলা শেষ? কি বললি? কালকে যে মিট করব এগুলোই। ও অনেক হ্যাপি হয়েছে। ওকে, ঘুমিয়ে পড়। ওকে। মিম ঘুমিয়ে আছে, আর জানালা দিয়ে চাঁদের আলো তার মুখে পড়ছে। এতে মিমকে আরো মায়াবী লাগছে। আলভির চোখে ঘুম নেই। মিমের দিকে তাকিয়ে ভাবছে, ইস, ও যদি আমাকে ভালোবাসতো। আমার যেটা বেশি চাই সেটা পাওয়ার সম্ভাবনা খুব কম, তবে ভাগ্যে থাকলে হবে। কত স্বপ্ন ছিল কেউ একজন বিয়ের পর আমাকে বুকে মাথা রেখে ঘুমাবে, তার নিঃশ্বাস আমার বুকে পড়বে, প্রতিটা হৃদয় স্পন্দন আমি শুনতে পারবো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো আলভি। সকালে ঘুম ভাঙলো সুরসুরিতে। আলভি তাকিয়ে দেখে রিশাদ তার কানে সুরসুরি দিতেছে, তার পাশে মিম বসে হাসতেছে। আলভি মিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আজ মিমকে একটু বেশি সুন্দর লাগছে। আলভি রিশাদকে বলল, এভাবে ঘুম ভাঙালি কেন? আপু শিখাই দিছে। তখন মিম বলল, ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা, আমি আসছি। মিম চলে গেল। রিশাদ বলল, ফোনটা দাও। কেন? প্রেম করব। জানুটার জন্য কলিজা ফেটে যাচ্ছে।
তোর কলিজা ফেটে গেলে তুই তো আর বাঁচবি না। আরে ওই কলিজা না, প্লাস্টিকের কলিজা। ওহ আচ্ছা নে। আলভি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে সে দেখলো রিশাদ ফোনে আলাবু উম্মা এগুলো করতেছে। আলভিকে দেখে ফোন রেখে দিল সে, তারপর চলে গেল। একটু পর মিম এলো। আলভি বলল, তুই এত সুন্দর কেন? জীবনে তো কাউয়া ছাড়া ডাকিসনি, আজকে বলতেছিস সুন্দর। আরে তখন তো রাগানোর জন্য বলতাম, সিরিয়াস তোকে অনেক সুন্দর লাগে। যা, তুই দেখিস না তো আমার সব সৌন্দর্য আমার বয়ফ্রেন্ডের জন্য। ভালো, আমাকে কিছু দেখতে দিস। তুই দেখলেই নজর লাগিয়ে দিবি, তোর দেখা লাগবে না। চল খেতে চল। দুজনে খাবার টেবিলে গেল। আলভি খাওয়া শেষ করে শ্বশুরকে বলল, শ্বশুর ফাদার, আজকে আমরা ভার্সিটিতে যাব। কেন আজকে কেন? আসলে ভার্সিটিতে আজকে যেতেই হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো আর বলল, তাড়াতাড়ি বাসায় আসবে। ওকে। রেডি হয়ে বাইরে আসলাম। মিমকে অনেক সুন্দর লাগতেছে, হয়তো ভালোবাসার মানুষের জন্যই এত সাজ। দুজনে রিস্কায় করে ভার্সিটির গেটের সামনে আসলাম। আলভি মিমকে বলল, কিরে তোর বয়ফ্রেন্ড কই, কল দে। দিচ্ছি। মিম কল দিল। কথা শেষে বলল, আমাদের ডিপার্টমেন্টের পেছনে গাছের নিচে দাঁড়িয়ে আছে। চল তাড়াতাড়ি। দুজনেই সেখানে গেল। আলভি ছেলেটাকে চিনতে পারলো, নাম আবির, একজন প্লে বয়। তবুও ভদ্রতার খাতিরে বলল, হ্যালো ভাইয়া, ভালো আছেন? আবির একটু ভাব নিয়ে বলল, ভালো আছি। আলভি আর জিজ্ঞাসা করলো না, অনেক ভাব দেখাচ্ছে। আলভি মনে মনে বলল, চালু, আমি সব না জানলেও তোমার ব্যাপারে অনেকটাই জানি। তোমার চরিত্র মিয়া খলিফার মতো পবিত্র, বাট মিম এগুলো না জেনে প্রেম করেছে। যদি জানতো তাহলে তো প্রেম করতো না। এখন যদি আমি সব বলে দেই তাহলে মিম বিশ্বাস করবে না, উল্টো আমাকে ভুল বুঝবে। প্রমাণ নিয়ে করতে হবে। শালার ভালো ছেলেদের কপালে জিভ জোটে না, খারাপদের জিভের অভাব নেই। আলভিকে ভাবনায় মগ্ন থাকতে দেখে মিম বলল, কি রে, কি ভাবছিস এত? না, ভাবছিলাম ওদেরকে অনেক সুন্দর মানাইছে। দেখতে হবে না বয়ফ্রেন্ড ডাকার? অনেক কষ্ট হচ্ছে আলভির, এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি সে। তবুও হাসি মুখে কথা বলছে ওদের সাথে। আবির বলল, তুমি একটু ওইদিকে যাও, আমি ওর সাথে কথা বলি। ও কেন যাবে, থাকুক। না, আমার লজ্জা করবে, প্লিজ ভাই যাও। আচ্ছা আমি যাচ্ছি। আমার জীবনে খারাপ মুহূর্তগুলোর মধ্যে এটা একটা। অবশ্য সবরে মেওয়া ফলে, আমার কপালে মিম আসলেও আসতে পারে। আলভি দূরে দাঁড়িয়ে মিমদের কথা বলা দেখছে। আবির এমন ভাব ধরছে যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আলভি ভাবছে, আমার জানা মতে আবির তো এমন না, ও তো অনেক নোংরা। তাহলে মিমের সাথে এভাবে কথা বলছে কেন? এর পেছনে কি অন্য কোনো স্বার্থ লুকিয়ে আছে? কি জানি কি প্ল্যান আবিরের। মিম 15 মিনিট কথা বলল, আবির চলে গেল। আলভির কাছে মিম আসতেই আলভি বলল, কিরে সব ঠিকঠাক আছে তো? ছেলেটা অনেক সরল সোজা, সহজভাবেই সবকিছু বুঝে নিচ্ছে। কেমন সরল সোজা সেটা আমি জানি। কি রে, আজকে কি মনোবিজ্ঞানী হয়ে গেছিস? এখানে আসার পর ভাবনার জগতে হারিয়ে যাচ্ছিস, কথা কম বলতেছিস। আরে না এমনি। এখন বল, তোর বয়ফ্রেন্ডকে কি কি বলছিস? ও জানতে চাইছে আমাকে ডিভোর্স কবে দিবি। ও আচ্ছা, পেয়ে যাবি। থ্যাংক ইউ। দুজনেই চুপচাপ হাঁটছে। মিম ভাবতে লাগলো, কি হলো আলভির, ছেলেটা যে এত কথা বলতো সে আজকে এত চুপচাপ কেন? কারণ জানতে আলভিকে জিজ্ঞেস করলো, কি রে, আজকে সূর্য কোন দিকে উঠেছে? প্রতিদিন উত্তর দিকে ওঠে, আজকে দক্ষিণ দিকে উঠেছে। সেটাই তো দেখতে পাচ্ছি। তোর মন খারাপ কেন? নাকি আমার বয়ফ্রেন্ড পছন্দ হয়নি? আরে কি বলিস, তোর বয়ফ্রেন্ড অনেক সুন্দর। তাহলে তোর মন খারাপ কেন? মানুষের মন আর আকাশের রং সবসময় এক থাকে না। ও
তাই নাকি? আচ্ছা, একটা কথা বলি, আবির যদি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে না দেয়? আরে ও মোটেও এমন না। যদি করে তাহলে কি করবি? সেটা সময় আসলেই বোঝা যাবে। ওহ, ভার্সিটির বাইরে এসে আলভি বলল, বাসায় যাবি না? যাবো। দাঁড়া, রিস্কা ডাক দেই। আলভি রিক্সা ডাকলো। দুজনেই রিক্সাতে চড়ে বসলো। মাঝ পথে মিম বলল, এই আলভি, আইসক্রিম খাবো। এই মাঝ রাস্তায় আইসক্রিম কোথায় পাবো? ওই যে দেখ। আচ্ছা, আমি নিয়ে আসছি। আলভি রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে দুইটা আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম এনে একটা রিক্সাওয়ালা চাচাকে আর একটা মিমকে আলভি দিল। আমার এসব লাগবে না, তুমি খাও বাজান। না আঙ্কেল, এটা আপনার জন্য নিয়ে আসছি, আপনিই খান। তাছাড়া আজকে অনেক গরম। তোমার মনটা অনেক ভালো। এই জন্যই আমার লাইফে অনেক কষ্ট, বলতে গেলে বাঁশবাগানের মালিক। মিম আইসক্রিম খাচ্ছে, একবার আলভির দিকে তাকাচ্ছে আর একবার চাচার দিকে তাকাচ্ছে। একটু পরেই মিম আলভির সারা মুখে আইসক্রিম মাখিয়ে দিল। আলভি বলল, এটা কি হলো? আইসক্রিম মাখালি কেন? আমার মন চাইছে তাই। দেখ তোর কত কিউট লাগতেছে। দাঁড়া, সেলফি তুলি। ও, আসছে সেলফি তুলতে, দিলি তো 12টা বাজিয়ে। আলভি আর মিম ঝগড়া করতেছে। চাচা রিক্সা চালাচ্ছে আর মিম মিটমিট হাসছে। আশেপাশের মানুষগুলো এমন ভাবে তাকিয়ে আছে যেন এলিয়েন দেখতেছে। বাসার সামনে আসলে আলভি ভাড়া মিটিয়ে দিল। চাচা ভাড়া নিয়ে বলল, তোমাদের সম্পর্কটা অনেক মধুর, সারা জীবন একে অপরের পাশে থেকো। ওনার কথা শুনে আলভি আর মিম ভ্যাবাচাকা খেয়ে গেল। দুজনে রুমে এসে আরো কিছুক্ষণ ঝগড়া করলো। এরপর আলভি শাওয়ার নিল। দুপুরের খাবার খেয়ে শুয়ে আছে আলভি, মনে শান্তি নেই। এখন মিম বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে, তাই আলভি বাইরে এলো একটু শান্তির জন্য। আলভি বাইরে এসে দেখে মিমের ভাইয়ের রিশাতের জিএফ কান্না করতেছে। আলভি মনে মনে বলল, না, এই জীবনে আর শান্তি পাবো না, শান্তির মা মরে গেছে। আলভি পিচ্চিটার কাছে গিয়ে বলল, কি গো, এভাবে কান্না করিস কেন? ভাইয়া, আমি শেষ। তোর দেখি সব আছে, তাহলে কি শেষ? ভাইয়া, আমি প্রেগনেন্ট। আল্লাহ, দড়ি ফালাও। আমি কি শুনলাম, এইটুকু মেয়ে নাকি প্রেগনেন্ট? আলভি জিজ্ঞেস করলো, মানে কি বলিস? ও আমাকে চুমু খাইছে, এখন আমি প্রেগনেন্ট। ওহ, এই ব্যাপার? চুমু খাইলে প্রেগনেন্ট হয় না। আমি বাংলা সিনেমায় দেখেছি। আরে হবে না। সত্যি তো? সত্যি। কেউ আমাকে মাইরা ফালাও, আমি আর বাঁচুম না। এই পিচ্চিটাও চুম্মাচুম্মি করে, আর আমার কপালে আজও একটা চুমু জুটলো না। ওই নিবিড়ে কোনো মতো বুঝিয়ে আলভি রুমে আসলো। বিকেলে রিশাদ এসে বায়না ধরলো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আলভি ওকে ঘুরতে নিয়ে আসলো। রিশাদকে নিয়ে মার্কেটে ঢুকলো আলভি, আর ভেতরে অনেক ভেবাচাকা খাওয়ার মতো উত্তর দিতে হলো। আলভি ভাবলো, এই পুস্কিরা তো পাকড়া বানাইছে কেন? এভাবে চলতে থাকলে ওর ফাপড়ে ওর বাপকে ছাড়িয়ে যাবে। ঘুরতে ঘুরতে এক সময় আলভি রিশাদকে নিয়ে একটা কাপড়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে। সেখানে একটা মেয়ে তার পার্সোনাল একটা জিনিস কিনতেছে। ওটা মেবি রিশাদ দেখে ফেলেছে। মেয়েটার পাশ দিয়ে যেতেই রিশাদ বলে উঠলো, সাইজ কত? মেয়েটা ঘুরে আলভির দিকে তাকালো, আর আলভি, সে তো রিশাদের কথা শুনে মনে মনে হচ্ছে 2 মিনিটের জন্য কোমায় চলে গেছে। মেয়েটা আলভির দিকে তাকিয়ে রাগে খটমট করতেছে। দোকানদাররা কেমন করে তাকিয়ে আছে। ওরা ভাবতেছে আলভি হয়তো শিখিয়ে দিয়েছে, কিন্তু আলভি তো থ হয়ে দাঁড়িয়ে আছে। আলভি মনে মনে, আল্লাহ, এই পাবলিকের মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দাও, আজকে আমি শেষ। মেয়েটাকে আলভি কিছু বলতে যাবে, তখনই রিশাদ বলে উঠলো, বললে না তো সাইজ কত? মেয়েটা আবার রাগে আগুন হয়ে গেল। এই বুঝি সব জ্বালিয়ে দিবে। তখন রিশাদ বলে উঠলো, আরে তোমার জুতার সাইজ কত? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করলা, নয়তো এই পুচকু আমাকে পাবলিকের মাইর খাওয়াইতো।
এবার আলভি রিশাদকে বলল, জুতার সাইজ জানতে চাইবি যখন, তখন নামটাও জেনে নিতে পারতি। তুই কিসের সাইজ জানতে চাইছিস, আমি জানবো কি করে? বেশি কথা বললে মুখে ব্যথা করে, তাই বললাম সাইজ কত। আলভি মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ভীষণ লজ্জা পেয়েছে। দোকানদারও ভেবাচাকা খেয়ে গেছে। ওরা হয়তো ভাবতেছে পিচ্ছি এটা কি বললো, এখন কি কেলেঙ্কারি হয়ে যেত। আলভি সেখান থেকে চলে গেল। মেয়েটার অবস্থা দেখার মতো ছিল। সেও অন্য দোকানে চলে গেল। আলভি মনে মনে বলতেছে আর কোনোদিন পিচ্ছির সাথে কোথাও যাব না, নাহলে ফ্রিতে ক্যালারি খাবো। এরপর আলভি রিশাদকে একটা খেলনার দোকানে নিয়ে গেল। আজকে নিশ্চয়ই আমাকে ফকির বানাইতে নিয়ে আসছে। শালা, নিজে কিনবি তো কিনবি, সাথে জিএফ এর জন্য কিনতেছে। আমাকে সরকারি মালের মতো ইউজ করতেছে। এমনি সকাল থেকেই মনটা খারাপ, আবার শালার এইরকম আচরণে মানিব্যাগেরও হার্ট অ্যাটাক হচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি সইতে। রিশাদ বিভিন্ন খেলনা কিনতে লাগলো। এইভাবে ঘুরতে লাগলো আলভি। হঠাৎ মিমের জন্য একটা দোকানে কানের দুল আর নীল ফড়িং পছন্দ হলো, তাই কিনে নিল। রিশাদ তো বায়না ধরলো এগুলো কিনবে। আলভি জিজ্ঞেস করলো, তুই কার জন্য কিনবি? আমার কলিজার জন্য। ভাই, তোর কলিজাটা কত বড়, দেখাইবি আমাকে? আমার জিএফ যত বড়, আমার কলিজাও তত বড়। ও আল্লাহ, ঠাডা ফালাও, আমি আকাশে চলে যাই। সব কেনাকাটা শেষে রিশাদ বায়না ধরলো পার্কে যাবে। আলভিও মনে মনে হ্যাপি খুশি, এই বুঝি টাকা খরচ হবে না। তাই সেও নাচতে নাচতে চলে গেল। পার্কে ঢুকে দুজনে জায়গা খুঁজতে লাগলো। বসার মতো জায়গা পাচ্ছে না। ঘুরতে ঘুরতে আলভি এক জায়গায় তাকিয়ে দেখে একটা বেঞ্চে খালি আছে, তবে এক সাইডে একটা মেয়ে বসে আছে। সে রিশাদকে নিয়ে সেই বেঞ্চে বসলো। পার্কের ভেতরে প্রেমের হাওয়া বইছে। আহা, কি শান্তি আকাশে বাতাসে। কিন্তু এই শান্তিটা যে কপালে টিকবে না কে জানতো। রিশাদ বলে উঠলো, লাগাবা নাকি? পাশে থাকা যেই মানুষটাকে আলভি মেয়ে মনে করেছিল সেটা আসলে হিজরা ছিল। হিজরা বলে উঠলো, আসো সোনা, লাগাবো? মানে কি লাগবো? ওরে আমার নেকা কিছু বুঝছে না, আসো চিপাই যায়, লাগাতে দিব। আলভি বুঝতে পারছে এখানে থাকলে মান ইজ্জত পানির সাথে মিশে যাবে, তাই রিশাদকে নিয়ে দৌড় শুরু করলো আলভি। রিশাদ চিল্লাতে লাগলো, পারছি না ভাই, আর পারছি না, ছেড়ে দাও, আমি আর পারছি না। হিজড়াটা পেছনে দৌড়াতে লাগলো আর আলভিরা সামনে। কিছুটা দূরে এসে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো তারা। হিজড়াটা চলে গেল। আলভি রিশাদের দিকে তাকিয়ে বলল, কিরে, কি লাগাতে বলছিলি? তোমার শার্টের বোতাম লাগাতে বলেছিলাম। ওহ, আমার চিন্তা ধারণাই ভুল। আলভি রিশাদের দিকে তাকিয়ে ভাবল, না, পরে নিয়ে ঘুরলে আজকে কেলানি খেয়ে বৃন্দাবন দেখতে হবে। রিশাদকে নিয়ে রেস্টুরেন্টে গেল আলভি। রিশাদ নিজে তো খাচ্ছেই, আর যেগুলো পারছে না সেগুলো একটা পলিথিনে নিল। আলভি জিজ্ঞেস করলো, এগুলো নিলি কেন? আমি এত মজার মজার খাবার খাইছি, আমার কলিজা যদি এগুলো না খায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এসব শুনে আমার মনে হচ্ছে যেন বারবার কমায় চলে যাই। এই হলো এখনকার নিব্বা নিব্বিদের ভালোবাসা। ওর বয়সে মেয়েদের সাথে কথা বলতেও এমন একটা ভয় করত, লজ্জায় সামনেই যেতে পারতাম না। আর এই পিচ্চিরা ভালো পাশাপাশি করে। অবশেষে বাসায় ফিরলো আলভি ও রিশাদ। আলভি মনে মনে চিন্তা করে দেখলো, ওই পুষ্করিয়া আর কোথাও নিয়ে যাওয়া যাবে না। আমার মান ইজ্জত সব শেষ করবে, প্লাস কেলানিও খাওয়াবে। বাসায় আসার পর মিম রুমে ঢুকলো। তখন প্রায় রাত হয়ে গেছে। আলভি ভাবলো, আরে, তোর ভাইরে যে সময় ডাউনলোড দিছে তখন তোর বাবার নিয়তে কি কোনো ত্রুটি ছিল? কেন? ও আমার আদরের ছোট ভাই, এভাবে বললে খুন করে ফেলবো। ও কি করেছে? আলভি প্রথম থেকে সব বলল। মিম হাসতে হাসতে বলল, ও কি এসব বুঝি নাকি? তোমার ভাই যে কি জিনিস সেটা আমি জানি। কি রে, কি ভাবছিস? ভাবছি তোরে অনেক সুন্দর লাগতেছে, একদম বউ বউ। আজাইরা পেছন বাদ দে, আমি শুধু আবিরের বউ হব। আলভি একটু কষ্ট পেল আর মনে মনে বলল, আচ্ছা, ও কি আমাকে ভালোবাসবে? এরপরও মুখে হাসি এনে বলল, তা তো হবেই,
এখন তো আমার বউ। কচু। এরপর আলভি মিমের জন্য অনেক গিফটগুলো দিল। মিম গিফট পেয়ে অনেক খুশি আর আলভির সাথে গল্প করতে লাগলো। বেশিরভাগই আবিরের কথা, যা আলভির জন্য কষ্টদায়ক। একটা কথা বলে মনকে সান্ত্বনা দেই, কষ্টের ফল মিষ্টি হয়। আমি তো ওরে ভালোবাসি, ওর জন্য এইটুকু করতেই পারি। তারপর রাতের খাবার খেয়ে বসলো দুজনে। খাওয়ার সময় আলভি বলেছিল যে কালকে বাসায় চলে যাবে, শ্বশুর শাশুড়ি থাকতে বলেছিল, কিন্তু আলভি বলল বাসায় কাজ আছে। মিমও রাজি হয়ে গেল। সকালে কারোর ভেজা চুলের পানিতে ঘুম ভাঙলো আলভির। তাকিয়ে দেখে মিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে। আলভি কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকলো সেদিকে। মিম আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে কখন ঘুম ভাঙলো? আর আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখিস? কেন? এক মায়াবী পরি দেখি। ওর মাঝে এত মায়া কেন? ওই কি বলিস তুই? আর কিসের পরি? এবার আলভির ঘোর কাটলো। আলভি বলল, কিরে কিছু বললি? তুই আমার দিকে এভাবে তাকিয়েছিলি কেন? কোন সময় তাকিয়েছিলাম? এই একদম মিথ্যা বলবি না, বল তাকিয়েছিলি কেন? বউয়ের দিকে যে কোনো সময় তাকানো যায়, আর সুন্দরী বউ হলে তো সারাদিন দেখতেই ইচ্ছে করে। কচুর বউ। আমি বারবার তোর প্রেমে পড়ে যাচ্ছি। লাভ নেই, আমার মন আবির ছাড়া কাউকে দেওয়া পসিবল না। আমাকে দে না, ওর থেকে বেশি ভালোবাসবো। তুই এই সকাল থেকে কি শুরু করলি? আমি তো আমার ভালোবাসার প্রকাশ করছি, অনেক ভালোবাসি তোকে। তুই আমাকে ভালোবাসলেও আমি তোকে ভালোবাসি না। কেন বাসিস না? এত কিছু বলতে পারবো না, যা ফ্রেশ হয়ে আয়। মিম চলে গেল। আলভি মন খারাপ করে ফ্রেশ হতে গেল। কি যে করি, ভালোবাসার কথা বলে 1000 বার ব্যর্থ হয়েছি। ওর পিছনে যেভাবে লেগে থাকি, কোনো কিছু জোড়া দিতে যে ফেভিকলের ঘাম ব্যবহার করা হয়, এটাও বোধহয় সেভাবে লেগে থাকে না। এসব ভাবতে ভাবতে রুমে চলে আসলো আলভি। রুমে এসে পরিকল্পনা করছে আলভি কিভাবে মিমকে আপন করে নেওয়া যায়। আবির ভালো ছেলে হলে নিজেই তার হাতে মিমকে তুলে দিত। কিন্তু আবির তো ভালো না। মিমকে হ্যাপি রাখতে হলে আমার কাছেই রাখতে হবে। দরকার হলে ডেইলি 1000 বার প্রপোজ করব, ওর কেয়ার করব, যেন কিছুদিন পর মিম আমাকে ছাড়া কিচ্ছু না বোঝে। আলভি জানে মিম একটু পরে খেতে ডাকতে আসবে, কিন্তু সে আজ মিমের হাতে খেতে চায়। তাই ফল কাটার ছুরি দিয়ে আলভি হাত কেটে ফেললো। একটু পরে মিম আসলো, এসে জিজ্ঞেস করলো, কিরে গোছানো শেষ? গো বউ। তুই আমাকে বউ ডাকতেছিস কেন? বউকে বউ ডাকবো তাই না, নাকি ভাবি ডাকবো? কিচ্ছু টাকা লাগবে না, চল খেতে যাবি, সবাই অপেক্ষা করতেছে। করুক, আমি তো সারাদিন শুধু তোর অপেক্ষা করি। বল না কবে ভালোবাসবি? ফালতু বেচাল না করে খেতে আয়। রাতের আগে তো ভালোই ছিলি, সকাল সকাল কি হলো তোর? ভালোবাসার ভূত চাচ্ছে। সেই ভূতকে মেরে ফেল। এত সোজা নাকি? সোজাই। তারপর দুজনে খেতে গেল। সবাই খাচ্ছে আর আলভি বসে আছে। শ্বশুর মশাই বলল, বাবা খাচ্ছ না কেন? আসলে আমার হাত কেটে গেছে, তাই খেতে পারতেছি না। মিমের মা মিমকে বলল, কি রে, তোর জামাইয়ের হাত কেটে গেছে, তুই আগে বলিস নাই কেন? আম্মু আমি জানি না যে ওর হাত কেটে গেছে। কোথায় থাকিস? নিজের জামাই হাত কেটে ফেলেছে, খবর থাকে না? মিম আলভির দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। আঙ্কেল বলল, আচ্ছা তাহলে চামচ দিয়ে খাবার খাও। আলভি মন খারাপ করে বলল, আচ্ছা। তখনই আন্টি আঙ্কেলকে বলল, তোমার কি সাধারণ জ্ঞান বলতে কিছুই নেই? কেন? ও চামচ দিয়ে খাবে কেন? ওই মিম, যা ওকে খাইয়ে দে। মিম হা করে তাকিয়ে আছে। তখন আন্টি আবার বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? যা খাইয়ে দে। জি আম্মু যাচ্ছি। মিম আলভির মুখে খাবার তুলে দিতে লাগলো। আলভির মন ভরে খাচ্ছে আর মনে মনে শাশুড়িকে ধন্যবাদ জানাচ্ছে। মিম কিছুটা রেগে প্লাস লজ্জাও পাচ্ছে। মিমের খাওয়ানো দেখে শ্বশুর শাশুড়ি মিটিমিটি হাসতেছে। হঠাৎ শ্বশুর আলভিকে বলল, শোনো বাবা, জামাই বউ এক পেটে খেলে মায়া মোহাম্মদ ভালোবাসা বাড়ে। জি।
খাওয়া শেষে রুমে আসলো আলভি, সাথে মিমও আসলো। এসেই আলভির কলার ধরে বলল, তুই হাত কিভাবে কাটলো? আমি তো কেটেছি। মানে কি বলিস? তোর হাতে খেতে ইচ্ছে হচ্ছিল, তাই হাত কেটে ফেলেছি। তুই কি পাগল? তোর ভালোবাসার জন্য পাগল হয়ে গেছি রে। তোর ট্রিটমেন্ট করতে হবে। তোর মনে জায়গা দে, ভালো হয়ে যাব। মিম আর কোনো কথা বলল না। তারপর গতকাল আলভি যে গিফটগুলো দিয়েছিল সেগুলো পরে মিম রেডি হলো। আলভি মিমের কাছে গিয়ে বলল, আমি আবার তোর প্রেমে পড়ে গেছি রে। ভালো কথা। তুই আমার প্রেমে পড়বি কবে? জীবনেও পড়বো না, আমি শুধু আবিরকে ভালোবাসি। ধুর, জেনে শুনে বারবার বাঁশ খেতে যাই, বাট কিছু পেতে হলে কিছু বাঁশ খেতে হয়, আর ভালোবাসার মানুষকে পেতে হলে বেহায়া আর নির্লজ্জ হতে হয়। আমিও না হয় বেহায়া হলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে আলভি মিমকে নিয়ে নিজের বাসায় আসলো। বাসায় আসতেই আম্মু আর বোনকে হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হলো আলভিকে। রুমে আসার পর মিম পোশাক চেঞ্জ করতে যাচ্ছিল, তখন আলভি বলল, এগুলাই থাকুক, ওটাকে অনেক কিউট লাগে। না, আমি খুলে ফেলবো। আরে না, আমি এভাবে দেখতে চাই, প্লিজ পুলিশ না। মিম কিছুক্ষণ ভেবে বলল, ওকে। লক্ষ্মী বউটা। হইছে, পাম দিস না। আচ্ছা দেখে আসি আন্টির কোনো হেল্প লাগবে কিনা। আচ্ছা যা। মিম চলে গেল আর আলভি ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। একটু পর মিম আবার চলে এলো, তাই আলভি বলল, কিরে চলে আসলি কেন? আন্টি বললো রেস্ট নিতে, কোনো কাজই করতে দিল না। তবুও টুকটাক হেল্প করতি। আরে আমাকে জোর করে পাঠাই দিছে, কোনো কাজই করতে দিল না। ওকে, তাহলে গল্প করি। তারপর তারা গল্প করতে লাগলো। এমন সময় দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়ার সময় মিম আলভিকে খাইয়ে দিয়েছে। আলভি শুয়ে আছে। এমন সময় বন্ধুরা ফোন দিয়ে আড্ডায় যেতে বলল। আলভি পরে যাব বলে ঘুমিয়ে গেল। বিকালে উঠে আড্ডা দিতে গেল আলভি। বন্ধুদের আড্ডায় অনেক প্রশ্নের উত্তর দিতে হলো তাকে। আলভি মনে মনে বলল, বিয়ে কর, আমার মতো শালা পেলে বুঝবি মজা। হঠাৎ সামনে রাস্তায় তাকিয়ে দেখলো আবির একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আলভি ভাবলো, নিশ্চয় জিএফ হবে। কি যে ভাবি, বোনও তো হতে পারে। বোনকে নিয়ে রাস্তায় বেরোতেই পারে, কমন ব্যাপার। আলভিকে চুপ থাকতে দেখে বন্ধুরা বলল, কিরে কি ভবিষ্যৎ? তেমন কিছু না। চল আজকে আমাদের খাওয়াবি। আমার কিডনি বেঁচে খাবি? ওকে চল সবাই। সবাই যার যার মতো বাসায় চলে গেল। আলভির আজ ভালো লাগছে না, তাই বাসায় চলে আসলো। তাড়াতাড়ি বাসায় আসতে দেখে আম্মু বলল, ওকে রেস্ট নে তুই, আমি মিমকে রুমে পাঠাচ্ছি। ওকে। আলভি রুমে গেল, বেডে শুয়ে ভাবছে, মিম কি আমার হবে না? ওকে এত কাছে পেয়েও হারিয়ে ফেলবো। একটু পরেই মিম আসলো আর বলল, কিরে এত তাড়াতাড়ি তো কোনোদিন আসিস না, আজকে আসলি যে? বাসায় বউ রেখে বাইরে থাকার কোনো মানেই হয় না। ওমা তাই? আচ্ছা তোকে একটা প্রশ্ন করি। কর। আবিরের কোনো বোন আছে? কেন, তুই প্রেম করবি নাকি? কি যে বলিস, প্রেম করবো কেন? আরে বল না। তাহলে জানতে চাইছিস কেন? না, ওর কোনো বোন নেই, ও বাবা মায়ের একমাত্র সন্তান। ওহ, তাহলে ওটা জিএফ ছিল। আমি জানি আবির মিমকে এমনিতেও মেনে নিবে না, হয়তো ওর কোনো চাল আছে মিমকে নিয়ে। আলভি মিমকে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? কি জিনিস? তোর হাসি মাখা মুখটা দেখতে ইচ্ছে করতেছে, একটু হাসবি? মিম অবাক হয়ে ভাবছে, এরকম কারো বায়না হতে পারে? মিম একটু হাসলো, সাথে লজ্জাও পেল। থ্যাংক ইউ। এটা বলেই ছাদে চলে গেল আলভি। কিছুক্ষণ পর মিমও ছাদে আসলো। মিম বলল, কিরে একা একা কি করিস? তোর কথা ভাবি। কি এত ভাবিস? তুই রূপকথার কোনো এক পরীর মতো। মারিস না। তুই কি ফুটবল নাকি? না। সত্যি ভালোবাসি তোকে। কিন্তু আমি বাসি না। কেন বাসিস না?
জানি না। একটা রিকোয়েস্ট রাখবি? কি? তুই আবিরের হোস না প্লিজ। এটা রাখতে পারবো না। তবে তবে কি? তবে যতদিন আছি আমাকে যদি পটাতে পারিস তবে থেকে যাব। ওকে। বেশ কিছুক্ষণ কথা বলল তারা। রাত 10টায় রুমে আসলো দুজনেই। ছোট বোন এসে খাওয়ার জন্য ডেকেছিল, তবে দুজনেই না করে দিয়েছে। আলভি ইয়ারফোনে গান শুনছে আর মিম আবিরের সাথে কথা বলছে। আলভির একটু ইচ্ছা হলো ওদের কথা শুনতে, তাই মিউজিক অফ করলো। মিম বলছে, এসব কিছুই হবে না, আগে বিয়ে হোক তারপর সব হবে। ওপাশ থেকে কি বলছে তা শুনতে পায়নি আলভি, হয়তো জোর করতেছে, যার কারণে মিম ফোনটা কেটে দিল। আলভির কেন জানি ঘৃণা হতে লাগলো মিমের উপর। একরাশ ঘৃণা নিয়ে ঘুমিয়ে পড়লো আলভি। সকালে আলভি মিমকে ডেকে তুললো। ঘুম থেকে উঠেই থাপ্পড় মারলো আলভিকে। মনে হয় রাতের রাগটা আলভির উপর দেখালো। দিনের শুরুতেই থাপ্পড় খেয়ে মনটা ভীষণ হয়ে গেল আলভির। তবুও হাসি মুখে বলল, তোর হাতে এত জোর, দাঁত নাড়িয়ে ফেলেছিস। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকানো লাগবে না, যা ফ্রেশ হয়ে আয়। আলভির বাবা দুজনকেই একসাথে ভার্সিটিতে যেতে বললেন। রিকশায় করে ভার্সিটিতে যাওয়ার সময় মিম কিছু একটা বলতে চাইছে, বাট বলতে পারছে না। তাই আলভি বলল, কিছু বলবি? আসলে সরি, সকালে তোরে চড় মারার জন্য। রাতে ভীষণ রাগ উঠেছিল, তাই মাথা ঠিক ছিল না। আরে সরি বলার কি আছে, আমি কিছু মনে করিনি। তারপর দুজনে অনেক কথা বলল। ভার্সিটিতে এসে আলভিকে রেখে আবিরের কাছে চলে গেল। আলভি ভাবলো, আগে তো আবিরের সাথে এত বেশি দেখা করতো না, আজকে আমাকে একা রেখেই চলে গেল। আলভি বন্ধুদের কাছে গেল। মিমের কথা জিজ্ঞেস করতেই আলভি বলল, কাজিনের সাথে দেখা করতে গেছে। ভার্সিটিতে ছুটি দিলে বাসায় চলে আসলো আলভি আর মিম। সকালে ভার্সিটি, বিকেলে ঘুরতে যাওয়া, রাতে ছাদে আড্ডা দেওয়া ছিল রোজকার রুটিন। এভাবে চলে গেল 2 মাস। এই 2 মাসে অনেক কিছুই ঘটেছে। আলভি অনেক কেয়ার করেছে মিমের। আলভির প্রতি কিছুটা ফিলিংস থাকলেও মিম পাত্তা দেয়নি। আবিরের চরিত্র সম্পর্কে কিছু বললেও শুনতে চাইতো না মিম, কারণ সে আবিরকে ছাড়া কিছুই বুঝতো না। সব প্রমাণ থাকা সত্ত্বেও অপমান করতো সে, কিছুই বিশ্বাস করতে চাইতো না। শত অপমান অবহেলা সহ্য করার পরেও আলভি মিমের পিছু ছাড়েনি। আলভি মিমের অভ্যাসে পরিণত হয়ে গেছে সে। এই 2 মাসের মাঝে বড় একটা কাহিনী ঘটে গেছে। সেটা হলো, একদিন মিম আর আবির ঘুরতে গিয়েছিল। সেটা আলভির বাবা দেখে ফেলেছিল। বাসায় আসতেই আব্বু বলল, কিরে আলভি, তোর বউ পরপুরুষের সাথে ঘোরাঘুরি করে, কারণ কি? মিম অনেক ভয় পেয়েছিল সেদিন। সে ভাবছিল আলভি যদি সব বলে দেয় তবে সব শেষ, কিন্তু আলভি সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিল। আব্বু সেদিন কয়েকটা থাপ্পড় দিয়েছিল, বলেছিল, বউকে সময় দিতে পারবি না, তবে বিয়ে করেছিলি কেন? এখনই আমাদের মান সম্মান শেষ করবি তোরা? এমনভাবে অনেক কষ্টদায়ক কথা সহ্য করতে হয়েছিল আলভিকে। এমনিতেই আলভি বাড়ির অনেকটা অবহেলিত। মা একটু খোঁজ খবর রাখতো তার, কিন্তু তিনিও অবহেলা করতে লাগলেন। এভাবে চলছিল আলভির দিন। মিমের জন্য অনেক কষ্ট সইতে হয়েছে তাকে। পরিবারের সবাই তাকে ঘৃণা করতে লাগলো। এমনই একদিনের ঘটনা, লাইফের মোড়টা ঘুরে গেল তাদের। ভার্সিটির ক্যাম্পাসে বসেছিল মিম আর আলভি। এমন সময় মিমের ফোনটা বেজে উঠলো। আবিরের ফোন দেখে রিসিভ করলো সে। হ্যালো আবির। আমি আবির না। আপনি কে? আবিরের ফোন আপনার হাতে কেন? আবির একটা মেয়েকে নিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যার ফলে দুজনে মারা গেছে। মানে কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? ও মরবে কেন? জি, ও মারা গেছে। আপনারা এই ঠিকানায় চলে আসুন। মেয়েটা ফোন রেখে দিল। মিমের কান্না দেখে আলভি বলল, কিরে, কি হয়েছে? আবির মারা গেছে। কি বলিস? এভাবে? বাইক অ্যাক্সিডেন্টে। ও মাই গড, ঠিকানা জেনেছিস? চল তাহলে। পথে মিমের কান্না থেমে গেছে। দুজনে মেয়েটার বলা ঠিকানায় গেল। ততক্ষণে আবিরদের পরিবার চলে এসেছে। আবিরের পাশে মেয়েটার লাশ পড়ে আছে। অনেকেই অনেক কথা বলছে।
তবে আবির আর মেয়েটার পরিবারের কথা শুনে মিম ও আলভি অবাক। মেয়েটার মা কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হয়ে গেল বিয়ান। এমনটা হবে আমি কল্পনাও করতে পারিনি। মিম ওদের কথা শুনে টাসকি, তবুও শিওর হতে আলভিকে জিজ্ঞেস করলো, কি রে, একজন আরেকজনকে বেআইন ডাকলো কেন? জানি না, চল জিজ্ঞেস করি। কাকে বলবি? আলভি একটা ছেলেকে দেখিয়ে বলল, ওইটা মনে হয় মেয়েটার ভাই, চল যাই। ছেলেটার কাছে গিয়ে আলভি বলল, এই মেয়েটা তোমার কি হয়? আমার আপু হয়, আর পাশে আপুর হাজবেন্ড। মিম এবার বুঝতে পারলো আবির তাকে ঠকাচ্ছিল। এরপর আবার ভার্সিটির পথে যেতে লাগলো দুজনে। ভার্সিটিতে এসে দেখে দুজন মেয়ে ঝগড়া করতেছে। আলভি ততটা অবাক না হলেও মিম অনেকটাই অবাক, কারণ একটা মেয়ে বলতেছে আবির আমার বিয়ে ছিল, আর একজন বলতেছে আবির আমার বিয়ে ছিল। এভাবে তাদের ঝগড়া মারামারি পর্যায়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে গেল। ভিড়ের মধ্যে থেকে আরো 14 জন বেরিয়ে আসলো। সবাই বলতেছে আবির তাদের বিয়ে ছিল। তার মানে আলভি যা বলতো সব সত্যি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আলভি ও মিম বাসায় চলে আসলো। অনুশোচনা আর নিজের ভুলের জন্য আবার কান্না শুরু করলো মিম। ফর্সা মুখ লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কেউ মেরেছে। নখ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। বাবা সোফায় বসে আছে। মিম কান্না করতে করতে রুমে চলে গেল। সেটা সবাই দেখে ফেলেছে। আলভি রুমে যাবে তখনই বাবা পথ আটকে দাঁড়ালো আর বলল, ওকে মেরেছিস কেন? আলভি ভয়ে ভয়ে বলল, আব্বু আমি। বলতে না দিয়েই থাপ্পড় দিল আলভির মুখে। আব্বু কোনো কথাই শুনলো না। অনেক কথা শুনতে হলো তাকে। তারপর রুমে চলে গেল। মিম কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। মিমের প্রতি ঘৃণা থাকলেও প্রকাশ করে না আলভি। নিজের ল্যাপটপটা নিয়ে বেরিয়ে গেল সে। পরের দিন আলভি ফ্রেশ হয়ে সকালের খাবার খেতে গেল। এরপর আড্ডা দিতে চলে গেল। এভাবেই আরো কয়েকটা দিন চলে গেল। মিম কথা বলতে চাইলেও আলভি তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। তাছাড়া আলভি বিশ্বাস করে মানসিক আঘাতপ্রাপ্ত কাউকে সঙ্গ দিয়ে ইমপ্রেস করা উচিত নয়। মিমের প্রতি আলভির ঘৃণাটা তীব্র হয়েছে, তাই তার সাথে অতিরিক্ত কথা বলে না। মিম এখন সারাক্ষণ আলভিকে নিয়ে ভাবে কি করলে আলভি তাকে ক্ষমা করে আপন করে নিবে, এমনকি আলভির সাথে একটু সময় কাটানোর সুযোগ খুঁজে পাবে যাতে আলভি তাকে মেনে নেয়। মিম বাবা মায়ের সামনে নিজের ভুল স্বীকার করেছে, ক্ষমাও চেয়েছে। সকলে মাফ করলেও আলভি করেনি। আর আলভির বাবা মা তাদের ভুল বুঝতে পেরে লজ্জিত। বাবা আলভির সাথে আর রাগীভাবে কথা বলে না। সবাই তাকে সময় দিতে চায়, কিন্তু আলভি বাসায় খুব একটা সময় দেয় না। এমনই একদিন আলভি ও মিম ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে। তখন একটা মেয়ে আলভিকে ডেকে নিয়ে গেল। মিম সেদিকে তাকিয়ে আছে। বেশ কষ্ট হলো তার। মিম ভাবলো আবিরের সাথে গেলে আলভিরও বুঝি এমন কষ্ট হতো। মিম অনেকক্ষণ অপেক্ষা করলো আলভির জন্য। অবশেষে আলভি এসে বলল, বাসায় যাবি? তারপরেই দুজনে বাসায় চলে গেল। এই মেয়েটার সাথে আলভি প্রতিদিন কথা বলে। মেয়েটার নাম প্রিয়া। দেখতে দেখতে কেটে গেল আরো 4 মাস। এর মাঝে আলভির উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, যেটা সামলাতে পারেনি সে। সেটা হলো প্রিয়াকে বিয়ে। প্রিয়ার সাথে পরিচয় হবার 2 পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল। কাহিনীটা হলো, একদিন আলভি আড্ডা দিতে যাচ্ছিল, তখন পেছন থেকে একটা আঙ্কেল বলে উঠলো, তুমি কি আলভি? কিন্তু আপনি? আমি প্রিয়ার বাবা। তোমাকে একটা রিকোয়েস্ট করি, কিছু মনে করো না। জি আঙ্কেল। আমার মেয়েটার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে লাস্ট স্টেজে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী 2-3 মাস বাঁচবে হয়তো। ট্রিটমেন্ট দিলেও বাঁচার চান্স নেই। ও নিজেও সেটা জানে না। ওকে কখনো কষ্ট দিও না বাবা। আলভি সেদিন প্রিয়ার বাবার কথাটা ফেলতে পারেনি। আর 2 দিন পরেই প্রিয়া আলভিকে প্রপোজ করে। আলভিও রাজি হয়ে যায়, কিন্তু প্রিয়া এমন কিছু চেয়ে বসবে আলভি কল্পনাও করতে পারেনি। দিনটা ছিল বুধবার, আবিরের মৃত্যুর 10ম দিন। প্রিয়া আলভির বিয়ে হয়েছে জেনেও তাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, কিন্তু কে জানতো সেদিন তাদের বিয়ে হয়ে যাবে। আলভি বাসায় গিয়ে সারপ্রাইজড হয়েছিল সেদিন। আলভি বাসায় এসে দেখে
প্রিয়ার বাবা মা আর মিমের বাবা মা তার আব্বু আম্মুর সাথে বসে আছে। আলভি সেদিকে এক পলক তাকিয়ে রুমে চলে গেল। মিম আলভিকে দেখে মন খারাপ করে বলল, প্রিয়া অনেক ভালো মেয়ে, তুই ওকে বিয়ে করে নে। মানে? এটা আমার রিকোয়েস্ট, প্লিজ না করিস না। আলভি সকলের অনুরোধে সেদিন বিয়েটা করেছিল। প্রিয়া হাসি খুশি প্রাণবন্ত মেয়ে ছিল। কয়েকদিন ধরেই সবার মন জয় করে নিয়েছিল সে। আলভি নিজেও তাকে খুব গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। মিমের দেওয়া কষ্ট মুহূর্তেই ভুলে গিয়েছিল সে। মেয়েটা সারা বাড়ি মাতিয়ে রাখতো সবসময়। আলভি না চাইলেও প্রিয়া জোর করে নিজের অধিকার ভালোবাসা আদায় করে নিত। এভাবে প্রায় 2 মাস কেটে গেল। এমনই একদিন প্রিয়া আলভির কাঁধে মাথা দিয়ে গল্প করছিল। হঠাৎ তার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আলভির খেয়াল হতেই সবাইকে চিৎকার করে ডেকেছিল। ততক্ষণে প্রিয়া ঢলে পড়তে লাগলো। আলভি কাঁদতে কাঁদতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। আলভির পেছনে সবাই এসেছে। প্রিয়া আর মিমের মা বাবা খবর পেয়ে ছুটে এসেছিল সেদিন। কেবিন থেকে প্রিয়া আর জীবিত ফেরেনি, চলে গেছে না ফেরার দেশে। এরপর 1 মাস চলে গেল, কিন্তু আলভি নীরব হয়ে গেছে। রোজ প্রিয়ার স্মৃতি নিয়ে ভাবে আর নামাজ শেষে দোয়া করে। মিমও আলভির সাথে নামাজ আদায় করে। সবসময় কেয়ার নিতে থাকে আলভি, তবে সেরকম কোনো পরিবর্তন পায় না মিম। এখনকার আলভি আর আগের আলভির মাঝে আকাশ পাতাল তফাৎ। সে এখন পরিবারের কারোর সাথে তেমন কথা বলে না, সবসময় তার মন প্রিয়াকে নিয়ে ভাবে। মিম সবসময় চায় আলভি তাকে আগের মতোই বিরক্ত করুক, সারাক্ষণ ভালোবাসি বলুক, কিন্তু সে মন মরা হয়ে থাকে সবসময়। এমন একদিন রাতে আলভি ছাদে দাঁড়িয়েছিল, তখন মিমও ছাদে আসলো। মিম বলল, তুই আমাদের সাথে মিশতে চাস না কেন? সময়ের সাথে মানুষের আচরণে পরিবর্তন হয়। এরপর আলভি রুমে চলে গেল। মিম ভাবলো, ওকে ডিপ্রেশন থেকে বের করতে হবে, আমাকে প্রিয়ার মতো চলতে হবে, তাহলে হয়তো আলভি স্বাভাবিক হতে পারে। যেই ভাবা সেই কাজ। পরদিন থেকেই মিম তার মিশন শুরু করলো। প্রিয়ার মতো সাজ, প্রিয়ার মতো চলা, সবকিছু প্রিয়ার মতো করার চেষ্টা করলো মিম, এবং সফলও হলো। বেশ কয়েকদিন পরিশ্রমের পর আলভি স্বাভাবিক হলো, তবে আর আগের মতো হয়তো হতে পারবে না। মিম এতেই খুশি, কিন্তু আলভিকে ইগনোর করতে দেখে সে বেশ কষ্ট পায়, তবুও কিছু বলে না। এর কিছুদিন পর মিম রুমে এসে আলভিকে বলল, তুই আমার সাথে এমন করিস কেন? কেমন? এই যে আমাকে ইগনোর করিস। তুই তো কিছুদিন পর চলে যাবি, তাই একা থাকার প্র্যাকটিস করতেছি। মিম এবার কেঁদে কেঁদে বলল, আমি না হয় ভুল করেছি, তাই বলে এমন করবি? তোর প্রতি ফিলিংস আমার ছিল, তবে বুঝতে পারিনি। এখন তো তোকে অনেক ভালোবাসি, প্লিজ ফিরিয়ে দিস না। বলেই জড়িয়ে ধরলো। আলভি মিমের কানে কানে বলল, আমার বাবুর আম্মু হবি? মিম লজ্জায় আলভির বুকে মুখ লুকালো আর বলল, হব, আর এখন থেকে দুজনেই তুমি করে বলবো। আচ্ছা বউ, চলো মিশন শুরু করি। বলেই মিমকে কোলে তুলে বেডের দিকে যেতে লাগলো ইতিহাস গড়তে।